সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও মহান সৃষ্টিকর্তার অশেষ কৃপায় সুস্থ আছি, ভালো আছি। আজ আমি তোমাদের নবম দশম শ্রেণীর বাংলা প্রথম পত্র অংশে একটা কবিতা নিয়ে আলোচনা করবো। আমাদের আজকের কবিতার বিষয় হচ্ছে আমি কোনো আগন্তুক নই। তাহলে আজকের আমাদের পাঠের পাঠ্য কবিতা আমি কোনো আগন্তুক নই। তাহলে আগন্তুক অর্থ হচ্ছে অভ্যাগত বা নিমন্ত্রিত অতিথি, কেউ বেড়াতে এসেছে অন্য জায়গা থেকে বা এরকম কেউ। আসলে দেখি আমি কবিখানে আসলে আমি কোনো আগন্তুক নই বলতে কাকে বোঝাচ্ছি আমরা সেটা নিয়ে আলোচনা করবো আজকে। তোমরা অবশ্যই বইটা সামনে নিয়ে বসবে যে আসলে ভাবে বোঝার জন্য। তাহলে আমরা আমাদের আজকের পাঠ্য কবিতা আমি কোনো আগন্তুক নই, আর কবির নাম আহসান হাবিব। তাহলে আমি কোনো আগন্তুক নই। তাহলে আমাদের পাঠ্য বিষয় কবিতা নবম দশম শ্রেণী। তাহলে আজ আহসান হাবিব সম্পর্কে আমরা তথ্য বা তার কবি পরিস্থিতি সম্পর্কে আমরা জেনে নিই যে আসলে আহসান হাবিব তার সেই শিক্ষা জীবন, তার সেই কর্মজীবন এবং তার সেই সৃষ্টিকর্ম সম্পর্কে আমরা কিছুটা ধারণা নিই আর কিছুটা সম্পর্কে কথা বলি। তাহলে আমরা দেখলাম আমাদের আজকের কবিতার নাম আমি কোনো আগন্তুক নই। আমি আগে বলেছিলাম যে আগন্তুক অর্থ হচ্ছে অভ্যাগত বা নিমন্ত্রিত অতিথি, কেউ বেড়াতে এসেছে বা অন্য জায়গা থেকে এসেছে এমন কেউ। আসলে কবিতে আগন্তুক নই সে সম্পর্কে কিছু বলেছে কবিতায়, সেটা আমরা সে সম্পর্কে আলোচনা করবো। আসলে আহসান হাবিব 1917 সালে 2রা জানুয়ারি পিরোজপুর জেলার শঙ্কর পাঠে জন্মগ্রহণ করেন। তাহলে কত সালে? 1917 সালে 2রা জানুয়ারি পিরোজপুর জেলার শঙ্করপাশা গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তিনি বরিশালের ব্রজমোহন স্কুলে ব্রজমোহন কলেজে আইএ পর্যন্ত অধ্যয়ন করেন। তাই ইন্টারমিডিয়েট বা আইএ পর্যন্ত তিনি অধ্যয়ন করেন সেখানে। কর্মজীবনে তিনি সাংবাদিকতাকে পেশা হিসেবে গ্রহণ করেন। তাহলে কোনটা করেছে? সাংবাদিকতা। গভীর জীবন ও আশাবাদ তার কবিতাকে বিশিষ্ট ব্যাখ্যা দান করেছে। তাহলে কোন বিষয়টা? গভীর জীবনবোধ ও আশাবাদ। তার কবিতায় স্নিগ্ধতা পাঠক চিত্তে এক মধুর আবেশ সৃষ্টি করে। তিনি সামাজিক অবিচারের বিরুদ্ধে এবং আত্মমানবতার সপক্ষে বক্তব্য রেখেছেন। তাহলে কার বিরুদ্ধে? তিনি সামাজিক বৈষম্যের বিরুদ্ধে। বৈষম্য বলতে বোঝায় বিভাগের পার্থক্য, সবাইকে সমান সুযোগ সুবিধা না দেওয়া, কাউকে মূল্যায়ন করা, কাউকে কি অবমূল্যায়ন করা বা কাউকে গুরুত্ব না দেওয়া আসলে। এবং আত্মমানবতা যারা দরিদ্র অসহায় তাদের পক্ষ বা সপক্ষে নিয়ে তিনি তার কবিতা তার বক্তব্য উপস্থাপন করেছেন। তার প্রথম কাব্যগ্রন্থ রাত্রি শেষ। তাহলে আহসান হাবিবের প্রথম কাব্যগ্রন্থের নাম কি? রাত্রি শেষ। এছাড়া ছায়া হরিণ, সারা দুপুর, আশায় বসতি, মেঘ বলে চলতে যাব তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ। ছোটদের জন্য তার কবিতার বই জ্যোৎস্নারাতের গল্প ও ছুটির দিন দুপুরে। তাহলে ছোটদের জন্য লেখা বইয়ের নাম কি? জ্যোৎস্নারাতের গল্প ও ছুটির দিন দুপুরে। রানী খানের সাত ও তার শিশু পাঠ্য উপন্যাস। তার একটা উপন্যাস আছে কিশোরদের জন্য পাঠ্য, উপন্যাস নাম হচ্ছে রানী খানের সাত। আহসান হাবিব তার সাহিত্যকর্মের জন্য বাংলা একাডেমি ও 21 পদক লাভ করেন। তিনি দৈনিক বাংলা পত্রিকার সাহিত্য সম্পাদক থাকাকালে 1885 সালে 10 জুলাই তার জীবনাবসান ঘটে। তাহলে আহসান হাবিব আসলে বাংলা সাহিত্যের একজন সেই বিখ্যাত কবি। তার জন্ম 1917 সালে এবং মৃত্যু 1985 সালে 10 জুলাই। তাহলে আমরা তার কর্ম, তার জীবন, তার সেই সৃষ্টিকর্ম, তার সেই আসলে লেখনীর যে বৈশিষ্ট্য, লেখনীর যে ভাষা, লেখনীর যে আসলে বিষয়বস্তু সেই সম্পর্কে জানলাম। এবার আমরা মূল কবিতা সম্পর্কে আমরা আলোচনায় আসবো। তার আগে আমি মূল কবিতাটা প্রথমে করে পড়বো,
তারপরে আমরা সেই কবিতাটাকে বিশ্লেষণ করার চেষ্টা করব। তাহলে আমরা আসলে জানি যে কোনো কিছু ঘটেছে বা কোনো কিছু মানুষকে বিশ্বাস করানোর জন্য আসলে আমরা কি করি, কাউকে সাক্ষী মানি, মানুষকে আসলে সাক্ষী মানি যে আসলে আমি যে কাজটা করিনি বা আমি করেছি সেটাকে সাক্ষী হিসেবে বা সেটাকে প্রমাণ করার জন্য অনেক সময় আমরা সাক্ষী মানি। আর কবিও আসলে যে আগন্তুক নন, অন্য জায়গা থেকে এখানে আসে নাই বা তিনি এখানকার স্থায়ী বাসিন্দা বা এদেশের মানুষ, সেটা প্রমাণ করার জন্য তিনি আসলে শুধু মানুষকে না, প্রকৃতির বিভিন্ন উপকরণকে তিনি সাক্ষী হিসেবে মেনেছেন। আমরা সে সম্পর্কে দেখি এখানে কি কি সাক্ষী মেনেছেন তিনি। আসমানের তারা সাক্ষী, সাক্ষী জমিনের ফুল, এই নিশি রায়, বাগান বিস্তর জোনাকে সাক্ষী, সাক্ষী জামরুল, সাক্ষী কূপের পুকুর, তার ঝাঁকড়া ডুমুরের ডালে স্থির দৃষ্টি মাছরাঙা আমাকে চেনে। আমি কোনো আগন্তুক নই, খোদার কসম আমি বৃন্দোষী প্রতীক নই, আমি কোনো আগন্তুক নই, আমি কোনো আগন্তুক নই, আমি ছিলাম এখানে, আমি সাত্বিক নিয়মে এখানেই থাকি। এখানে থাকার নাম সর্বত্র থাকা, সারা দেশে থাকা। আমি কোনো আগন্তুক নই। এই খররৌদ্র জলজ বাতাস মেঘক্লান্ত বিকেলের পাখিরা আমাকে চেনে। তারা জানি আমি কোনো আগন্তুক নই। কার্তিকের ধানের মঞ্জুরি সাক্ষী, সাক্ষী তার চিরুন পাতা টনটনে শিশির, সাক্ষী জ্যোৎস্নার চাদরে ঢাকা নিষিদ্ধার ছায়া, অকাল বার্ধক্যে নত পদমালি, তার ক্লান্ত চোখে আধার। আমি চিনি আমি তার চিরচেনা স্বজন একজন। আমি জমিদার মার শূন্য খাতা রান্না ঘর, শুকনো থালা সব চিনি, সে আমাকে চেনে। হাত রাখো বৈঠায় লামলে, দেখো আমার হাতের স্পর্শ লেগে আছে কেমন গভীর। দেখো মাটিতে আমার গন্ধ, আমার শরীর লেগে আছে এই স্নিগ্ধ মাটির সুবাস। আমাকে বিশ্বাস করো আমি কোনো আগন্তুক নই। দুপাশে ধানের ক্ষেত, সরু পথ, সামনে দুটো নদীর কিনার, আমার অস্তিত্বে গাথা। আমি এই উধাও নদীর মুগ্ধ এক অবমানব। আমরা কবিতাটি পড়লাম, এবার আমরা কবিতা আসলে কি বলতে চেয়েছি, কবিতার বিষয়বস্তু নিয়ে আসলে আলোচনা করবো। তাহলে এখানে দেখলাম যে আসলে কবিতার আসলে এদেশের স্থায়ীভাবে বসবাসকারী এদেশের লোক, এদেশের মানে বাসিন্দা, সেটাকে প্রমাণ করার জন্য তিনি আসলে যে সাক্ষীগুলো মিলেছে সেই সাক্ষীগুলোকে সেখানে এখানে বলছেন যে প্রথমে একটি কবিতায় আছে যে আসমান তারা সাক্ষী। সাক্ষী কাকে মানছে? আসমানের তারাকে। আমরা কখন মানি আসলে মানুষের সাক্ষী মানি না, কিন্তু আসলে কবি দেখিয়ে দিয়েছেন যে আসলে মানুষ ছাড়াও প্রকৃতির বিভিন্ন উপকরণকেও সাক্ষী হিসেবে আসলে মানা যায় আসলে। তাহলে আসমানের তারা সাক্ষী, সাক্ষী জমিনের ফুল, এই নিষেরা বাগান বিস্তর জোনাকি সাক্ষী, সাক্ষী এই জামরুল, সাক্ষী কূপের পুকুর, তার ঝাঁকড়া ডুমুরের ডালে স্থির দৃষ্টি মাছরাঙা আমাকে চেনে। আমি কোনো অভ্যাগত নই, খোদার কসম আমি বৃন্দোষী প্রতীক নই, আমি কোনো আগন্তুক নই। তার মানে এখানে তাহলে আসমানের তারাকে সাক্ষী মাঝে দেশের আগন্তুক নয়, এই জন্য বিশেষ করানোর জন্য। সাক্ষী তার জমিনের ফুল, মানে পৃথিবীর ফুলকে তিনি সাক্ষী মিলেছেন। এই নিশিরা মানে এই নিশিরা আটটা কূপের এরা সাক্ষী মিলেছে। বিস্তার জোনাকি তিনি সাক্ষী হিসেবে মিলেছে। সাক্ষী জামরুল, তার মানে জারুল এবং জারুল গাছকে তিনি সাক্ষী মেনেছে। সাক্ষী পূবের পুকুর, পূর্ব দিকের পুকুরকেও তিনি সাক্ষী মেনেছে। তার ঝাঁকটা ডুমুরের ডালে স্থির দৃষ্টি মাছরাঙা আমাকে চেনে। তাহলে মাছরাঙাকেও কবিতার সাক্ষী হিসেবে এখানে উপস্থাপন করেছেন। আমি কোনো আগন্তুক নেই, মানে আমি ওদের যেখানে আসিনি আসলে। খোদার কসম, ওনার সমাজে একটা মানুষ বিশ্বাস করার জন্য বলি আসলে খোদার কসম আমি এটা একটা মিথ্যা বলিনি। ঠিক তেমনি কবি এখানে বলছে খোদার কসম আমি খুব বেশি প্রতীক নই, মানে ওদের থেকে এখানে প্রতীক হিসেবে এখানে আসি নাই। আমি কোনো আগন্তুক নই, আমি ছিলাম এখানে, আমি ওদের থেকে আসিনি, আমি এখানে ছিলাম এখানে। আমি স্বপ্নিক নিয়ম এখানেই থাকি, আমি স্বপ্নের মতো বা স্বপ্নিক নিয়মে আমি কি এদেশে থাকি। আর এখানে থাকার নাম সর্বত্র থাকা, আমার সারা বাংলাদেশে, সারা দেশে সারা বাংলাদেশে থাকা, আমার সব জায়গায় থাকা, এখান থেকে বাংলাদেশের সব জায়গার খবর নেওয়া আসে। আমি কোনো আগন্তুক নই। আমি এই খররৌদ্র বা প্রচণ্ড রোদ, জলজ বাতাস, মানে জলের মধ্যে যে প্রবাহিত বাতাস
মেঘক্লান্ত বিকেলের পাখিরা আমাকে চেনে। তাহলে মেঘক্লান্ত বিকেলের পাখিরা কবিকে চেনে, আসলে কবি দেশের মানুষটা। তারা জানে আমি কোনো আত্মীয় নই, আমি একটা আত্মীয় না রাখতে আসছি এরকম না। কার্তিকের ধানের মন্দিরের সাক্ষী, তাহলে বলতে পারে মুকুল। কার্তিক মাসের ধান এখন যেমন আশ্বিন মাস 21 দিন পরে কার্তিক মাস, আশ্বিন মাসের প্রায় শেষের দিকে। তাহলে এই যে এখন যে ধানের মুকুল, সে বলছে কার্তিকের ধানের মঞ্জুরি সাক্ষী, বলতে পারে মুকুল বললাম। সাক্ষী তার চিরর পাতা, মানে চিকর পাতা, টলমলে শিশির, তারপরে পর পড়া টলমল শিশির বিন্দু। সাক্ষী জ্যোৎস্না চাদরে ঢাকা নিশিন্দার ছায়া, এক ধরনের গাছ, সেই গাছের পাতাকেও গাছের ছায়াকেও তিনি সাক্ষী হিসেবে মেনেছেন। তাহলে কদম আমাদের এই যে কবি আহসান হাবিব, তিনি আসলে দেশের লোক হিসেবে নিজেকে প্রমাণ করার জন্য যে উপকরণগুলোকে সাক্ষী মেনেছে, একটা আমরা প্রকৃতির বিভিন্ন উপকরণ, গাছ, কখনো সেই মাছরাঙা, কখনো সেই আসমানের সেই তারাকে সাক্ষী মেনেছে তারা। সে এবার দেখি আমরা মানুষকে সাক্ষী মেনেছে কাকে দেখি, অকাল বাল্য কদমালি। তাহলে অকাল মানে কাল বা বয়স হয়, বয়স বেশি হলে মানুষ বৃদ্ধ হয়ে যায়, এটাই স্বাভাবিক। কিন্তু দেখা যায় অনেক সময় দেখা যায় যে বয়স অনেক বেশি না, তারপর তাকে বৃদ্ধ মনে হয়। তাই সেরকম কিছু অকাল বা রোগ শোকের ফলে, মানুষ রোগের আক্রান্ত হওয়ার ফলে অনেক সময় দেখা যায় অল্প বয়সী তাকে বেশি বৃদ্ধ মনে হয়। তেমনিভাবে অকাল বাল্য কদমালি মানে অকালে সে বৃদ্ধ অবস্থা, সে কদমালি, তার ক্লান্ত চোখের আঘাত, মানে খুব ক্লান্ত হচ্ছে, জীবনের ভারে ক্লান্ত, অত্যন্ত ক্লান্ত যারা মনে হচ্ছে। আমি চিনি, আমি তাকে চিনি, আসলে আমি তার ফলন একজন, আমি তার শেষের ফলন বা বন্ধু বা কাছের লোক একজন, সেও আমাকে চিনি, আমি তাকেও কি চিনি, সে আমার এখন চিরছে না, এখন আপনজন। আমি জমিদার মার, শূন্য ফাঁকা রান্নাঘর, সত্যিকার সব চিনি, সে আমাকে চিনি। তাহলে জমিদার কথা হচ্ছে একজন, সে একজন সাক্ষী, সে একজন গরিব অভাবী শ্রেণীর প্রতিনিধি জমিদার মা। আসলে তার গরিব হওয়ার কারণে তার সব সময় তার খাদ্য প্রদান বা রান্না করার খাদ্য প্রদান তার জোটে না, বা সবসময় খাওয়া হয় না। খাদ্য প্রদান না থাকার কারণে তাকে রান্না করার দরকার হয় না, যার কারণে তাকে রান্না না করার ফলে খাওয়া হয়ে ওঠে না, যার কারণে কি হয়, থালা বাসন শুকনো থাকে। তাহলে এই যে বলছে যে সে আমাকে চেনে, আমি তাকে চিনি, সে আমার একজন পরিচিত লোক, সে একজন সাক্ষী। আসলে হাতটা একটু বৈঠায় লাঙলে, দেখো আমার হাতে স্পর্শ কেমন লেগে আছে গভীর। তার মানে কবি আসলে গ্রাম্য পরিবেশে বড় হয়েছে। আসলে যারা গ্রাম্য পরিবেশে বড় হয়, ছোট থেকে বড় হয়ে ওঠে, আসলে তারা সবাই আসলে কি প্রকৃতির বা গ্রামের সেই কাজগুলোকে আপন করে নেয়। এখন তাকে দেখতে হলো গ্রামের সেই মানে মানুষের যে ধরনের কাজ থাকে পরিবারে, সে সব ধরনের কাজ তাকে করতে হয়। কিন্তু কবি আসলে লাঙল বা তার সে বৈঠায়, সে তার সাথে স্পর্শ লেগে আছে, সে লাঙল চাষ করেছে এবং নাগর দিয়ে বই চাষ করেছে, এবং দেখা গেল সে বৈঠক দিয়ে নৌকা বেয়েছে, বা নৌকা চালানোর ফলে বা সেই লাঙল দিয়ে নৌকা চাষ করার ফলে তার হাতে স্পর্শ লাঙল এবং বৈঠা এখন লেগে আছে, এটাও একটা সাক্ষী। আসলে দেখো মাটিতে আমার গন্ধ, আমার শরীরে লেগে আছে এই স্নিগ্ধ মাটির সুবাস, মানে সুগন্ধ। তাহলে এখানে মানুষের শরীরে একটা গন্ধ থাকে, আর মাটির একটা গন্ধ আছে। দেখো কাদা মাটিতে সেই লাঙল জমি চাষ করতে হয়, তখন তার গায়ে কাদা মাটিও লাগে আসলে। আর সেই কাদা মাটি লাগার ফলে কাদা মাটির একটা গন্ধ থাকে, সেই গন্ধ কবির গায়ে লেগে আছে। আসলে সেটা আসলে সাবান দিয়েও আসলে পুরোপুরি একবার নির্মূল হয় না, সেটা গন্ধ আসলে থেকে যায়। তেমনিভাবে মানুষের শরীরের গন্ধ আসলে মানুষের কিছুটা মিশে গেছে কাদা মাটি লাগার ফলে। এইখানেও এটা এই বিষয়টাকে এখন কবি এখানে সাক্ষী হিসেবে আখ্যায়িত করেছে। আসলে আমাকে বিশ্বাস করো, আমি কোনো আগন্তুক নই। আমরা সব বলি আমাকে বিশ্বাস করো, সব কথা বলে আসলে কোনো আমি আগন্তুক নই বা অপগত নই, আমি এখানে এসেছি বেড়াতে, এরকম না। দুপাশে ধানের ক্ষেত, সরু পথ, সামনে নদীর কিনার। তাহলে দুই পাশে কি এটা পরিবেশ, গ্রাম্য পরিবেশ, যেখানে ধানের ক্ষেত, মাঝখানে সরু পথ বা চিকন পথ, সামনে নদীর কিনার, নদীর কিনার আমার অস্তিত্বের গাথা মানে গেঁথে আছে। আমি এই উধাও নদীর মুগ্ধ এক বালক। তাহলে নদীর নাম, বড় নদীর নাম আছে এখানে উধাও নদীর মুগ্ধ বা সন্তুষ্ট। এই প্রকৃতির এই বিভিন্ন উপকরণ দেখে কবি যে সন্তুষ্ট, খুশি, আনন্দিত, বা সেই সৌন্দর্যের যে আকাঙ্ক্ষা সেটা পরিতৃপ্ত হয়েছে এক অপর বালক। মানে যার বোধ হয়নি, বা যে আসলে ভালো মন্দ বিচার করতে পারে না, বা নিজেকে সেখানে পরিপূর্ণ উপযুক্ততা বা পরিবেশ পরিপূর্ণ আসলে পরিপক্ষ হিসেবে নিজেকে আসলে উপস্থাপন যখন করতে পারেনি সেই সময়টা আসলে।
তাহলে আমরা এখানে দেখি, এখানে শব্দ হিসেবে কোন বিষয়গুলো এসেছে তো দেখি। আসমান মানে হচ্ছে আকাশ, সাক্ষী মানে কোন কিছু নিশ্চয়কে দেখেছেন এমন কেউ। তাহলে সাক্ষী আমরা কাকে মানে? কোন কিছু নিশ্চয়কে দেখেছেন এমন কেউকে আমরা কি সাক্ষী হিসেবে নিই। জমিন মানে ভূমি, নিশিরাই মানে নিশীথ রাত্রি, গ্রামীণ কর্তৃ, কর্তৃ মানে কথা বলা দূর। এখানে নিশিরাত বলতে আসলে গভীর রাত বোঝানো হয়েছে, গভীর রাতকে আসলে বোঝানো হয়েছে। অভ্যাগত মানে গৃহে এসেছে এমন ব্যক্তি, আগন্তুক নিমন্ত্রিত অতিথি। তাহলে অভ্যাগত মানে গৃহে এসেছে এমন আগন্তুক নিমন্ত্রিত অতিথি। ধানের মঞ্জুরি অর্থ, মঞ্জুরি হলো মুকুল বা শীষ, ধানের মঞ্জুরি হলো ধানের শীষ বা মুকুল। নিষিদ্ধ অর্থ গ্রামীণ এক ধরনের গাছ। জমিদার মার শূন্য খাতা রান্নাঘর, শুকনো খোলা সব চিনি সে আমাকে চেনে। তার মানে গরিব অভাবী শ্রেণীর প্রতিনিধি জমিদার মা। তাহলে জমিদার মা কিসের প্রতিনিধি? গরিব অভাবী শ্রেণীর প্রতিনিধি জমিদার মা। আসলে তাদের রান্নাঘর সুন্দর থাকে সব সাধারণত, কারণ রান্না করার খাদ্য প্রদান তাদের নেই। যেহেতু রান্না করা হয় না, খাবারও খাওয়া হয়ে ওঠে না, তাই থালা বাসনও শুকনো থাকে। কবি সেই অবস্থার কথা জানেন, যার কারণে আসলে কবি তাকে সাক্ষী মেনেছে। আসলে স্নিগ্ধ মাটির সুবাস, তাহলে মাটির তার মানে তার অর্থ হচ্ছে যে মাটির মিষ্টি গন্ধ, অর্থাৎ মায়াবী আকর্ষণীয় গ্রাম বাংলা। তার মানে স্নিগ্ধ মাটির সুবাস বলতে মাটির মিষ্টি গন্ধ, অর্থাৎ মায়াবী ও আকর্ষণীয় গ্রাম বাংলা। দুপাশে ধানের ক্ষেত, সরু পথ, সামনে নদী কিনারা, আমার অস্তিত্বে গাথা। তার মানে কবি গ্রামীণ জীবনে বেড়ে উঠেছেন। গ্রামের মাঠ ঘাট পথ প্রান্তরের মতো ক্ষেতের সরু পথ, তার পাশে ধানের সমারোহ এবং একটু এগিয়ে গেলেই বিশাল নদীর কিনার কবির মনের ভেতর বস্তি মঞ্চায় গঠিত হয়ে আছে। এরা সবাই কবির খুবই চেনা জানা। তার মানে কবি তার আসলে নিজেকে প্রমাণ করার জন্য, নিজেকে আসলে এদেশের মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য বা এদেশের মানুষ হিসেবে নিজের দাবিকে আসলে জোরালো করার জন্য তিনি আসলে প্রকৃতি বা মানুষকে প্রকৃতিকে সাক্ষী মেনেছে বা মানুষকে সাক্ষী মেনেছে। এখানে দেখি পাক পরিস্থিতির সাথে এখানে কবিতায় কি বিষয়টা আসলে দেখি আমরা এখানে। জনগণের সঙ্গে মানুষের সম্পর্ক আজীবনের, কেমন সম্পর্ক? আজীবনের সম্পর্ক। এর সব কিছু তার মনে হয় কত চেনা কত জানা। জনগণের মধ্যে শিকড় গেড়ে থেকে মানুষ তাই সমগ্র দেশকে আপন করে পায়। তাই অনুভূতি এই অনুভূতি তুলনাহীন। দেশ মানে শুধু চারপাশে প্রকৃতি নয়, একটি আপন সত্তায় অনুভব করা। আর দেশকে অনুভব করলেই দেশের মানুষকে আপন মনে হবে আমাদের। কবি এই কবিতায় আসলে সেই বিষয়টাকে আসলে ফুটিয়ে তুলতে চেয়েছেন। আসলে তার কবিতার মধ্যে সেই অনুভবই আন্তরিক মমতায় সুন্দরভাবে তুলে ধরেছিলেন কবি। তিনি উচ্চারণ করেছেন তিনি কোনো আগন্তুক নন। তিনি যেমন এই আসমান, জমিনের ফুল, জোনাকি, কুকুর, মাছরাঙাকে চেনেন, তেমনি তাকে চিনেন। পাখি, কার্তিকের ধান কিংবা শিশির নয়, তিনি এই জনপদের মানুষকে ভালোবেসেছেন, ভালোভাবে চেনেন। তিনি কদমালি, জমিদার মতো মানুষের চেতনা স্বজন। কবি অনুভব করেন যে লাঙ্গল জমিতে ফসল ফলায়, সেই লাঙ্গল আর মাটির গন্ধ লেগে আছে তার হাতে শরীরে। ধান ক্ষেত আর দুটো নদীর কিনার, অর্থাৎ এই গ্রামীণ জনপদের সঙ্গে তার জীবন বাধা। এই হচ্ছে তার অস্তিত্ব, এই হচ্ছে মানব জীবন, জন্মের সঙ্গে যে মানুষ কোনোভাবে সম্পর্কিত। তাহলে আমরা এখানে আসলে আনন্দপূর্ণ কবিতায় আসলে দেশপ্রেমের কবিতা, প্রকৃতির কবিতা, দেশের মানে চারপাশের অবস্থা, দেশের সৌন্দর্য, দেশের আসলে দেশের মানুষ দেশকে ভালোবেসে দেশের মানুষের নিজেকে আসলে প্রতিষ্ঠিত করা, তার সাহিত্যের মধ্যে তুলে ধরা, তার উপকরণকে আসলে পাঠকের সামনে, মানুষের সামনে উপস্থাপন করার যে প্রয়াস আসলে কবি চালিয়েছেন বা কবি দেখিয়েছেন এখানে, আসলে সেটা একটা সার্থক। তিনি তার কবিতার মাধ্যমে আসলে তার অন্য ব্যক্তিত্বে বা মানে সেই অকৃত্রিম দেশপ্রেমের আসলে প্রকাশ ঘটিয়েছেন তিনি। আসলে কবি তার দেশকে, তার গ্রামকে, তার জন্মভূমিকে আসলে অনেক ভালোবাসেন। তার যার কারণে তার প্রতিফলন আসলে তার এই আগন্তুক কবিতাটি। আমরা আসলে এই কবিতাটাকে একটু বারবার
অনুসরণ করবো, চর্চা করবো বা পড়বো, পড়লে এখান থেকে আসলে যে ধরনের প্রশ্নই হোক না কেন আসলে আমরা এখান থেকে অবশ্যই কি করতে পারবো, উত্তর করতে পারবো ইনশাআল্লাহ। তাহলে আসলে আমরা তাহলে এই কবিতাটাকে আজ আমরা এখানে ক্লাস শেষ করতে যাচ্ছি। আসলে তোমরা আগামীতেও আসলে অন্য কোনো ক্লাস আমাদের জাগমার দেখা হবে। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, ধন্যবাদ।